আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৭৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নির্জন সড়কের ওপর দিয়ে এগিয়ে চলেছে তিন কপতি, যাদের সবার মনে আনন্দের ছড়াছড়ি। খুশি লেগে আছে সবার অধর কোণে। জ্যোৎস্নাময় রাতে তিন যুগলকে অন্যরকম সুখের অধিকারী মনে হলেও সবাই বিচ্ছিন্ন হয়ে হাঁটছে। সবার আগে চলছে অর্থী আর নির্ভার। তাদের থেকে একটু পিছে নিশাত ঋষভকে কুলে করে গল্প করতে করতে হাঁটছে, সাথে তুলিও আছে। আর তাদের থেকে অনেকটা পিছে হাঁটছে দুই ভাই, তবে তাদের সামনে রাইসা আর রিশান হাঁটছে। তারা কিছুতেই কুলে চড়তে রাজি নয়, হয়তো বড়দের দেখে তাদের ওই সুন্দর জ্যোৎস্নামুখর রাতে হাঁটতে ইচ্ছে করছে। পিয়াসা রায়ানের সমস্ত ধ্যান বাচ্চা দুটোর উপর। চিন্তায় আছে যদি রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পাই। তবে বাচ্চা দুটো মনের সুখে ছোট ছোট পায়ে চলতে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের মতো একটা আধুনিক অথচ সৌন্দর্য ভরপুর শহরে এসেছে পুরো 2 দিন পেরিয়ে গেছে। আসার দিন অনেক ক্লান্ত ছিল, তাই সবাই বাড়িতে ফিরে রেস্ট করছিল। তবে পরের 2টি দিন সবাই মিলে অনেক ঘুরেছে। পিয়াসের বড় আপুর বাসা থেকেও ঘুরে এসেছে। পিয়াস ছুটি নিয়ে 2 দিন সবার সাথেই থেকেছে। তুলিকেও রেখেছে নিজের বাড়িতে। তেমন আজ সবাই বেরিয়েছিল বাইরে ঘুরতে, সেখান থেকেই বাড়ির দিকে ফিরছে। সবার শরীরে গরম পোশাক জড়িয়ে আছে। শীতলতা বেশ ভালোই কাবু করে নেই সবাইকে। নির্ভার হাঁটতে হাঁটতে আরো অনেকটা কাছে এসে অর্থের একটা হাত টেনে নিয়ে নিজের হাতের আজলাই নিয়ে হাঁটতে শুরু করলো। স্বামীর কার্যে অর্থী হেসেও নিজের স্বামীর গা ঘেঁষে হাঁটতে শুরু করলো। হাস্যবোধনে বলে উঠলো, সিনিয়র, আপনি কিন্তু হানিমুনে এসে বড্ড রোমান্টিক হয়ে গেছেন, না হলে সবার সামনে তো কখনো হাতও ধরতে দেখিনি। নির্ভার হেসে বউয়ের হাতখানা আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, কারণ এটা হানিমুন, আর হানিমুনে এসে রোমান্টিক না হলে কি হানিমুনের ভাইব পাওয়া যায় বলো শোনা। জবাবে অর্থী উচ্চ আওয়াজে হেসে ফেললো। নির্ভার সেই হাসি মুখের দিকে তাকিয়ে বলল, হানিমুনে এসে খুশি তো অর্থী? ফার্স্ট হানিমুন কেমন এনজয় করছো? প্রশ্ন শুনে অর্থী হাঁটা থামিয়ে নির্ভারের মুখের পানে তাকিয়ে প্রশ্ন স্বরে জবাব দিল, এক কথায় বলতে গেলে ভীষণ খুশি আমি। দেখে বুঝতে পারছেন না? বউকে থামাতে দেখে নির্ভারও থেমে দাঁড়ালো। কথা শুনে আলতো হাসি উপহার দিল। অর্থী ফের বলে উঠল, তবে আপনি পাশে থাকলে আমি সবসময় অনেক খুশি থাকি। তবুও এই হানিমুনে নিয়ে আসার জন্য ধন্যবাদ সিনিয়র হাজবেন্ড। প্রত্যুত্তরে নির্ভার হেসে অর্থীর নাকের ডগায় আঙুল দিয়ে টোকা মারলো। তারা দাঁড়িয়ে পড়ায় তুলি আর নিশাত তাদের ধরে ফেললো। কাছাকাছি আসতে ঋষভ বলে উঠল, ফুপি আমাকে কুলে নাও। ভাইপোর কথা শুনতে অর্থী ঋষভকে কুলে নিয়ে গালে একটা চুমু খেলো। 4 জন একই সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। নিশাত তার ভাই আর ননদের উদ্দেশ্যে বলে উঠল, এই আপু আর ভাইরা মনে আছে তো, আমরা একটা পরিকল্পনা করেছিলাম, আজকে করতেই হবে, কিন্তু ভুললে চলবে না। তারপর কেউ বলল, আরে ভুলি নাই, যা বলবি তাই করে দিব, টেনশন নিস না। ভাইয়ের থেকে প্রত্যুত্তর পেয়ে নিশাত নিশ্চিত হলো। তবে পাশ থেকে তুলি বলে উঠল, আরে আপু তোমাদের কিছু করতে হবে না তো, আমি নিজেই করে নিতাম, এসব কোনো ব্যাপার নাকি বলো। তুলির কথা শুনে নিশাত গলা খাকারি দিয়ে বলল, তা কেমন পারবে, এ দুদিনে ভালো করেই বুঝেছি, তুমি শুধু পারো মুখে, কাজে নাও। আমাদের উপর সব ছেড়ে দিয়ে তুমি একটু একটু কোঅপারেট করো, বুঝলে? আর একটু লজ্জা পাও মেয়ে, মুখে সর্বদা খালি পটাশ পটাশ। নিষাদের কথা শুনতেই তুলি লজ্জা পাওয়ার ভান করলো। তা দেখতেই বাকি 3 জন জোরে জোরে হেসে উঠলো। তাদের হাসি দেখে হাসলো ছোট ঋষভও। গল্প মজায় সবাই পায়ে পা মিলিয়ে এগিয়ে চললো বাড়ির পথে। এই তো আর কিছুটা পথ বাকি মাত্র। আর এদিকে বাসায় কিছুক্ষণ আগে ফিরেছে সবাই, তবে রায়ান আর পিয়াস এখনো ফিরেনি। নিজেদের পরিকল্পনা মাফিক কিছু কার্য সম্পাদন করে স্বস্তির শ্বাস ফেললো নির্ভার। অর্থী আর নিশাত তুলিকে নিয়ে তুলির রুমের দিকে এগিয়ে গেল। ভাইকে বলে গেল ছেলেকে সাথে নিয়ে রুমে ফিরে যেতে। বোনের কথা মতো ঋষভকে কুলে করে অর্থীকে সাথে নিয়ে তার বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো। অর্থী রুমে এসে বিছানায় শরীর এলিয়ে দিল। নির্ভার পাশে বসলো। অনেকটা সময় সেভাবে কাটিয়ে নির্ভার উঠে দাঁড়ালো ভাগ্নেকে নিয়ে আসার জন্য। নিশাতদের রুমের সামনে আসতে দেখলো বোন তার রুমে না ফিরলেও রায়ান ফিরে এসেছে। রায়ানকে দেখতে পেয়ে নির্ভার বলল, আরে ভাইয়া ফিরে এসেছেন, পিয়াস ভাইয়া কোথায়? প্রশ্ন শুনে রায়ান ভ্রুকুচকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে উঠল, কি ব্যাপার বলো তো, কজন মিলে কি প্ল্যান করছো তোমরা? আর আমি ফিরে এলো পিয়াসকে আসতে দেইনি, কিছু একটা আনতে বলে পুনরায় মার্কেটে পাঠিয়ে দিয়েছি, তবে আসার সময় হয়ে এলো। নির্ভার ঋষভকে এগিয়ে দিতে দিতে বলল, আমার বোন আসলে জেনে নিয়েন কি প্ল্যান করেছে, আর ফিরে এসেছেন ভালো করেছেন, নিন ছেলেটাকে রাখুন, আপনার বোন আমার জন্য অপেক্ষা করছে। রায়ান ছেলেকে কুলে তুলে নিল, তবে চোখ দুটো আরো ছোট আকার ধারণ করলো। এই ছেলে হানিমুনে এসে পাল্টে গেছে মনে হয়, না হলে দেখো কিভাবে বলছে আপনার বোন অপেক্ষা করছে। রায়ান আর কথা বাড়ালো না। নির্ভার ফিরে যেতে নিতে রাইসা দৌড়ে বেরিয়ে এসে ডেকে উঠলো, মামু তুলে নাও। নির্ভার এতে বিরক্ত হলো না, হাসি মুখে কুলে তুলে নিতে যাবে রায়ান তখন বাধা দিল। মেয়েকে বুঝিয়ে বলে উঠল, এখন অনেক রাত হয়েছে আম্মু, মামুর কাছে কাল যেও, এখন ঘুমাতে হবে তো। রাইসা বুঝদার মেয়ের মতো বাবার কোলে চলে উঠলো। নির্ভার আলতো হাসি উপহার দিয়ে রুমের দিকে এগিয়ে গেল। আর রায়ান ছেলে মেয়েদের নিয়ে রুমে ঢুকে পড়লো। নির্ভার রুমে আসতেই দেখলো অর্থী তখনও শুয়ে আছে। নির্ভার পুনরায় পাশে বসে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, এভাবে শুয়ে আছো কেন? কথা শুনে অর্থী জবাব না দিয়ে উঠে পড়লো। এগিয়ে গিয়ে লাগেজ থেকে পোশাক বের করলো। তা দেখে নির্ভার বলল, পোশাক নিচ্ছ কেন? অর্থী বলল, ভাবছি গোসল করব। বইয়ের জবাব পেয়ে নির্ভার বসা থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে অর্থীর হাত থেকে পোশাকগুলো নিয়ে নির্দেশ দিল, এখানে ভালোই ঠান্ডা, এর মাঝে
বারবার গোসল করতে হবে না, এমনিতে একটু পর আবার গোসল করতে হবে না, তাই তো শুধু ফ্রেশ হয়ে এসো। স্বামীর কথা বুঝতে পেরে অর্থি লাজুক হেসে ওয়াশরুমের দিকে যেতে যেতে উচ্চারণ করলো, আপনি ভদ্রই ঠিক আছেন, নির্লজ্জ হতে হবে না। আপনার মুখে এসব কথা শুনলে আমার হাসি পাই কেন জানি। বলে ওয়াশরুমে ঢুকে পড়লো। সেদিকে তাকিয়ে নির্ভারও হাসলো। গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল। কিছু মুহূর্ত পর অর্থি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ফিরে এলো। হেঁটে গিয়ে নিজের স্বামীর উপরে শরীরের ভার ছেড়ে দিল। নির্ভার হেসে বউকে শক্ত করে জড়িয়ে ধরলো বুকের সাথে, নাকের সাথে আলতো নাক ঘষে বলল, রাত তো ভালোই হলো, সময় ওয়েস্ট না করে আমাদের কাজ শুরু করা উচিত, তাই না শোনা? দেরি করলে তো রাতে ঘুম হবে না। আবারও স্বামীর কথার মানে বুঝতে পেরে অর্থি লজ্জা পেল। লজ্জায় দু হাতে স্বামীর মুখখানা ঢেকে বলল, কি শুরু করেছেন আপনি? এখানে আসার পর থেকে আপনি একেবারে অভদ্র হয়ে যাচ্ছেন। বউয়ের লজ্জা দেখে আর কথা শুনে মুখ থেকে বউয়ের হাত ছুড়িয়ে উচ্চস্বরে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, বিয়ের এতদিন পরেও এমন লজ্জা পায়? আর শুরুতে তো তুমি বেশি উতলা ছিলে স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য, আর এখন আমি কিছু বলতে নির্লজ্জ হয়ে গেলাম? হতে হয় হব, কিন্তু বলেছি না আমার এখন বাচ্চা দরকার। আর নির্লজ্জ না হলে বাচ্চা কি করে আসবে বলো? বলে অর্থিকে ঘুরিয়ে নিচে শুইয়ে দিয়ে তার উপর ভর ছেড়ে দিয়ে শুলো। গলার ভাঁজে মুখ গুজে দিয়ে বলল, ঠিক বলেছি না আমি? অর্থি বলল, হুম। জবাব পেয়ে নির্ভার মুখ উঁচিয়ে তাকালো, মোহময় চাহনি নিক্ষেপ করে বলল, তাহলে শুরু করা যাক। অর্থি এবার জবাবস্বরূপ সামান্য উঁচু হয়ে নির্ভারের গালে ঠোঁট ছোঁয়ালো। নির্ভার বউয়ের সম্মতি বুঝতে পেরে অর্থির ঠোঁটে ঠোঁট ডুবালো। আস্তে আস্তে তার গভীরতা বাড়তে থাকলো। পারিপার্শ্বিকতা ভুলে একটা সুখী দম্পতি নিজেদের মাঝে মত্ত হলো। আদরে আদরে ভরিয়ে তুললো একে অপরকে, নিজেদের মাঝে 1 ইঞ্চি দূরত্বও থাকতে দিল না। উষ্ণতা ঘিরে ধরলো দুজনকে। আর এদিকে মাত্র বাইরে থেকে বাসায় ফিরল পিয়াস। সবাই সেই কখন ফিরে এসেছে, ভাইটাও তাকে ছেড়ে চলে এসেছে, অথচ তাকে কোনো কারণ ছাড়াই বাইরে থাকতে হলো। ক্লান্ত লাগছে এখন কিছুটা, শীতলতার মাঝেও কেমন গরম লাগছে। কোথাও আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। নিজের রুমের আগে তুলির রুম। মেয়েটাকে সেদিন সাথে করে নিয়ে আসলেও আলাদা রুমে থাকতে দিয়েছে। কোনো সমস্যা না থাকার পরেও মেয়েটাকে নিজের রুমে রাখেনি। তুলির রুমের দরজার সামনে স্থির হলো পিয়াস। ভাবলো একবার দেখা করে যাক, আবার কি মনে করে না গিয়ে নিজের রুমের দিকে চলে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রুমে অন্ধকার থাকতে দেখে ভ্রু কুচকালো। তার রুম আবার কে অন্ধকার করলো? আগে দরজার পাশ থেকে দেওয়ালে লাগানো সুইচ বোর্ড চাপ প্রয়োগ করে রুমটা আলোকিত করলো। মুখ ঘুরিয়ে সম্মুখে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল। একটা পলক পড়তেও ভুলে গেল তার রুমে আর বিছানায় বসে আছে তার বউ। এটা কি স্বপ্ন দেখছে নাকি? সেভাবেই তাকিয়ে থেকে দুপা এগিয়ে গিয়ে বিছানার কাছাকাছি দাঁড়ালো। না, সে ভুল কিছু দেখছে না। মেয়েটা সেজেগুজে লাল শাড়ি পরে মুখ ঢেকে বসে আছে। এমন ইচ্ছেই তো সে পোষণ করেছিল মেয়েটার কাছে। আর মেয়েটা এভাবে। পিয়াসের বুকের মাঝে কাঁপন অনুভব করলো। শুকনো ঢুক গিলে বিছানায় ঘেসে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে মেয়েটার মুখ থেকে কাপড়ের আঁচলটা সরিয়ে দিতেই চোখ পড়লো মেয়েটার লাজুক মুখখানায়। ওই লাজুক মুখখানা দর্শন করে মন যেন কেমন পুলকিত হলো। তেমন ভ্রুদ্বয়ের মাঝে অসংখ্য ভাঁজ পড়লো। এই মেয়ে লাজুক মুখাবয়ব বানিয়ে বসে আছে, এমন মানা যায়? তুলি হঠাৎ চোখ তুলে তাকিয়ে ভ্রু নাচালো। এই মেয়ে তো ফিরে এসেছে তার নিজের আসল রূপে। পিয়াস মুচকে এসে বউয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, শাড়ি পরে খুব সুন্দর লাগছে, ঠিক যেন আমার বউ বউ লাগছে। প্রশংসা শুনে যতটুকু লজ্জা পেল তার থেকে বেশি প্রকাশ করলো তুলি। দু হাতে মুখ ঢেকে চটপটে সরে বলল, ইস, এমন করে বলবেন না, লজ্জা পাইতো স্বামী। বউয়ের এমন সম্বোধন শুনে পিয়াসের কাশি উঠে গেল। সে একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, হঠাৎ এমন সেজেগুজে এই রুমে এসেছো কেন? তুলি বলল, স্বামী যদি বউয়ের কাছে না যায় তাহলে বউকে তো স্বামীর কাছে আসতেই হবে, তাই না? বলতে বলতে নিচে নেমে দাঁড়ালো। বউয়ের কথা শুনে পিয়াস হেসে উঠল। কিন্তু তুলি পিয়াসকে ভরকে দিতে হাত দিতে শাড়ির আঁচলটা কিছুটা উপরের দিকে উঠিয়ে দিতে দিতে বলল, দেখেছেন আপু আমাকে কত ঢেকে ঢুকে শাড়ি পরিয়ে দিয়েছে। আরে বাবা, বিদেশের মাটিতে কেউ এভাবে পরে নাকি? এভাবে পড়তে হয় বলুন? বলে নিজের দুহাত মাথার উপর দিয়ে হালকা কোমর বাঁকিয়ে দাঁড়ালো তুলি। হাত উঁচু করে দাঁড়ানোর ফলে শাড়ির আঁচলটা সরে গিয়ে ফর্সা কোমরখানা উন্মুক্ত হয়ে গেল। সেদিকে চোখ পড়তেই পিয়াসের গলা শুকিয়ে এলো। এই মেয়ে সব কি কাণ্ড শুরু করলো তার সাথে? নিশ্চয়ই আজ পাগল করে ছাড়বে তাকে। উন্মুক্ত কোমরের পানে তাকিয়ে আনমনে বলে উঠল, আমিও ওয়াশরুম থেকে আসছি। পিয়াসের কথা শুনতেই তুলি মোহনীয় কণ্ঠে বলল, ছি হানি, বউ থাকতে আপনাকে ওয়াশরুমে যেতে হচ্ছে? পিয়াসের পা থেমে গেল। নিজেই লজ্জা পেল বউয়ের কথা শুনে। এই মেয়ের কি লাজ শরম নেই? সে নিচু হয়ে বাঁকা হাসলো। ঘাড় ঘুরিয়ে হাসি প্রসারিত করে বলে উঠল, নির্লজ্জ মেয়ে কোথাকার, আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, একটু তো শরম করো। সে নির্লজ্জ এত বড় অপবাদ? ঠিক আছে, সে আরো নির্লজ্জ হবে ভেবে স্বামীর নিকট এগিয়ে গেল। চোখের চাহনিতে নেশাক্ত ভান ধরে ডান হাতের তর্জনী দ্বারা পিয়াসের কপাল থেকে আলতো স্লাইড করে কপাল বেয়ে ওষ্ঠের কাছাকাছি এসে থামলো। সেদিক পানে তাকিয়ে থেকে নেশাক্ত স্বরে বলল, স্বামী আমার বুড়ো হয়ে গেছে তো, তাই আমি হেল্প করছি, না হলে আমাদের সংসার আগাবে কি করে? বলে ঠোঁটের ওপর হালকা স্লাইড করলো। বউয়ের এমন কাজে পিয়াসের পুরুষ মন জেগে উঠলো। শুকনো ঢোক গিলল। শরীর যেন আরো গরম অনুভব করলো। মেয়েটাকে কাছে পাওয়ার তৃষ্ণা জাগলো। হঠাৎ বউয়ের সামনে থেকে সরে দরজার দিকে এগিয়ে গেল। তুলি ভাবলো স্বামী তাকে ইগনোর করছে। থুর, এত সেজেগুজে ড্রামা করে লাভ কি হলো? যদি স্বামী দূরে থাকে? বিরক্তি নিয়ে বলল, থুর মিয়া, আপনি কোনো কাজের না, যান ওয়াশরুমে, আমি গিয়ে ঘুমাই, সব কষ্ট বেকার গেল। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই গল্পের আর মাত্র 2টো পার্ট বাকি আছে।
পরবর্তীতে নতুন গল্প আসছে। সো আশা করছি আপনারা সবাই নতুন গল্প দেখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।